এদিকে এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতা ফিরিয়ে দিতে পারে জাতিসংঘ। দীর্ঘ 1 বছর পরে আওয়ামী লীগের পক্ষে চিঠি পাঠিয়েছে ডক্টর ইউনূসের কাছে। অন্যদিকে কঠিন বিপদে পড়তে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। শেখ হাসিনার পদত্যাগপত্র দেখাতে পারেনি এখনো, বহিষ্কার হতে পারে যে কোনো সময়। আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চকক্ষের 4 জন সিনেটর, খুবই শক্তিশালী সিনেটর উচ্চকক্ষের, তারা যে চিঠি দিয়েছে, এই চিঠিটা যদি আমরা একটু খোলামেলা দেখি, চিঠিটার শতভাগ যাচ্ছে আওয়ামী লীগের পক্ষে। শেখ হাসিনার বিরুদ্ধে 182টি মামলা, এর মধ্যে 162টি মামলাই হত্যা। আইনি লড়াইয়ে মাঠে নামছে আওয়ামী লীগ। প্রয়োজনে বিদেশ থেকে আনা হবে আইনজীবী, এমনটাই জানিয়েছেন আওয়ামী লীগের একাধিক সিনিয়র নেতা। বদলের বাংলাদেশে বড় বদল, পুলিশের ক্ষমতা ভোগ করবে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটা নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। জো বাইডেন শেখ হাসিনাকে তার নিজের ক্ষমতা ফিরিয়ে দিল, বহিষ্কার এবং পদত্যাগ করলো ডক্টর ইউনূস। আজকের এই ভিডিওতে আপনারা চাঞ্চল্যকর কিছু তথ্য জানতে পারবেন। আশা করি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, অনেক কিছু জানতে পারবেন। সেই সাথে জানতে পারবেন জাহেরটাকে কেমন ভয়ঙ্কর তথ্য দিয়েছে। প্রিয় দর্শক বন্ধুরা, বেশি কথা না বলে আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। বিস্তারিত ভিডিওটি দেখার আগে একটা রিকোয়েস্ট, যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে এরপর এক ধারাবাহিকভাবে দেখে আসি। 4 জন সিনেটর, খুবই শক্তিশালী সিনেটর উচ্চকক্ষের, তারা যে চিঠি দিয়েছে, এই চিঠিটা যদি আমরা একটু খোলামেলা দেখি, চিঠিটার শতভাগ যাচ্ছে আওয়ামী লীগের পক্ষে। চিঠিটা শতভাগ যাচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডক্টর ইউনূসের কাছে যেই কথাটা বলেছিলেন, বা ভারত প্রতিদিন তাদের সেনাবাহিনী প্রস্তুত করার জন্য যেই কথা বলেন, সংখ্যালঘু শব্দটা ইস্যু করে ভারত প্রতিদিন আমাদের হিন্দু ভাইদেরকে নিয়ে যে বক্তব্য দেন, এই চিঠিটা খোলামেলা যদি আমরা অ্যানালাইসিস করি, এই চিঠিটা টোটালি আমেরিকা পাঠাইছে কার জন্য? ভারতের পক্ষে। আর আওয়ামী লীগের পক্ষে কিন্তু আমেরিকার এই অবস্থানটা যাচ্ছে। দর্শক, আপনার কি বলা যায়, 4 জন সিনেটর আমি যদি একটু দেখি, এদের নাম হচ্ছে, আজকে আপনার একটা চিঠি তারা প্রকাশ করেছে। বৈদেশিক সম্পর্ক কমিটির সভাপতি বেন কার্ডিন, সিনেটর ক্রিস মার্ফি, ক্রিস ভ্যান হোলেন এবং জেফ মেরকেলে বাংলাদেশের রাজনৈতিক এবং প্রাতিষ্ঠানিক পরিবর্তন চেয়ে ব্যাপক বিক্ষোভের প্রতিক্রিয়ায় চিঠিতে গণতান্ত্রিক সংস্কার, জবাবদিহিতার জরুরি প্রয়োজনীয়তার উপর তারা জোর দিয়েছেন। এটা হচ্ছে পার্ট 1। এটা সুন্দর। দ্বিতীয় অংশটা থেকে ভেজাল শুরু হয়েছে। সিনেটররা হিন্দু সম্প্রদায়ের উপর হামলার জন্য, পাশাপাশি কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের উপর হামলার জন্য দায়ীদেরকে জবাবদিহিতার আওতায় আনতে কঠোর আইন প্রয়োগ এবং দ্রুত পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানিয়েছেন। এই জায়গাটা থেকে শুরু হয়েছে তাদের এই চিঠির অ্যালার্জেটিক যেই অবস্থানটা আছে। এর পাশাপাশি আরেকটা অংশ তারা লিখছে যে বাংলাদেশে যখন অনেকে এই নতুন অধ্যায়টি উদযাপন করছে, তখন এই উদযাপনের একটি উল্লেখযোগ্য পরিমাণ সহিংস হয়ে উঠেছে। তো এই সহিংসতাটা কার বিরুদ্ধে? ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের বিভিন্ন, যারা এতদিন বাংলাদেশে একটা প্রেক্ষাপট ছিল যে ছাত্র শিবির শুনলেই ছাত্রলীগ মারতো, পুলিশের কাছে ধরাই দিত। এখনো কিন্তু বর্তমানে যে হত্যাকাণ্ডগুলো হচ্ছে, আপনি দেখবেন যে একই দৃশ্যপট এখানে দেখা যাচ্ছে। তো তারা সেই জিনিসটাকে কাউন্টার করে বলছে যে আপনার পুলিশের পাশাপাশি পুলিশের উপর যে হামলা হচ্ছে, সেটা তারা মেনশন করেছে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় এবং শেখ হাসিনা সরকারের সমর্থক বলে মনে করা প্রতিশোধের নথিভুক্ত প্রতিবেদন রয়েছে। তার মানে মার্কিন যুক্তরাষ্ট্র বিষয়গুলোকে দেখছে যে আওয়ামী লীগের সমর্থক বললে অনলাইনে যেমন আপনারা গালাগালি করেন, অফলাইনে যাদের হাতে ক্ষমতা আছে, যারা বিভিন্ন দলের, তারাও কিন্তু একটা সহিংস মেন্টালিটিতে আপনার অবস্থান নিয়ে নিয়েছে। বাট ইউনূস সরকারের জন্য হয়তো খুব বেশি পারছে না, কিন্তু এগুলো আমেরিকা ফোকাস করতেছে বৈশা বৈশা। ঠিক একই বক্তব্য আপনার 5ই আগস্টের আগে বিএনপির পক্ষে কিন্তু আপনার আমেরিকা দিত। তো ফলস্বরূপ তারা বলছে যে দেশে আইন প্রয়োগের ফাঁকফোকর এবং হিন্দু সম্প্রদায়ের সদস্য, রোহিঙ্গা শরণার্থী সহ সহিংস হামলার মুখোমুখি হওয়া ব্যক্তিদের সুরক্ষার অভাব দিয়েছে। আমরা আপনাদের এই হুমকি এবং সহিংসতার ঘটনাগুলোকে গুরুত্বের সঙ্গে নেওয়ার আহ্বান জানাচ্ছি। ঠিক যেমন বাংলাদেশে আশ্রিত মিলিয়নেরও বেশি রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি সমর্থন অব্যাহত রাখার আপনার সাম্প্রতিক প্রতিশ্রুতির প্রতি আমরা প্রশংসা করি। এখন আইনের ফাঁকফোকরে যে মামলা, এই ইস্যুটা তারা এখানে মেনশন করেছে যে মামলাগুলো যেগুলো হচ্ছে বেশিরভাগই আইনের প্রয়োগের ফাঁকফোকরটাকে ইস্যু করা হচ্ছে। এখন হিন্দুদের নিয়ে দেখেন যেই বক্তব্যটা তারা দিছে। আচ্ছা, বাংলাদেশে আমি বরাবরই বলি, আমরা বাংলাদেশে 2টা টিম চিনি, বেশি হচ্ছে জয় বাংলা, এটা হচ্ছে বাংলাদেশ জিন্দাবাদ। এখন জয় বাংলা স্লোগানটা যেই দিচ্ছে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন যারা জয় বাংলা বলে হিন্দু মুসলমান ডাজেন্ট ফ্যাক্ট সুবিধা নিছে, অন্যায় করছে, অত্যাচার করছে, সরকার পরিবর্তনের ফলে তারা কিন্তু বাটে পড়ছে। তো সেই বাটে পড়ার মধ্যে মুসলমানদের সংখ্যা আছে 99%, হিন্দু আছে 1%। বাট কোন হিন্দু? সাধারণ কোন রকম রাজনীতির সাথে নাই, সাধারণ কোন রকম ভেজালের সাথে নাই, এরকম হিন্দু নাকি যারা জয় বাংলা বলে এতদিন মাঠের মধ্যে গরম টরম করে ঘুরছে। আবার যখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল, বাংলাদেশ জিন্দাবাদ বলা লোকটা হিন্দু না মুসলমান দেখাকে নির্যাতন করা হয়েছে। বিএনপির মানুষ, তারেক জিয়া তো দেশের বাইরে, খালেদা জিয়া জেল খাটছে, মির্জা ফখরুল ইসলাম, রুহুল কবির রিজভী, সবাই তো ভাই আইনের ভেজালে পড়ছে। 2-1% হিন্দু যারা বাংলাদেশ জিন্দাবাদ বলছে বিএনপির, তারাও ভেজালে পড়ছে। হয়তো সারা বাংলাদেশে 100-র মধ্যে একটা ঘটনা ঘটছে যেখানে সাম্প্রদায়িক উস্কানিটা দিয়ে কোনো ঘটনা ঘটাতে চেয়েছে। বাট দেখেন আমাদের মাদ্রাসার শিক্ষার্থীরা, জামাত ইসলাম, বিএনপি সবাই আমরা মিলে এখানে প্রোটেকশন দিয়েছি। এরপরেও কিন্তু ভারত সরকার কথায় কথায় বলে বাংলাদেশে হিন্দুরা নিরাপদ না, জামাত ক্ষমতায় আসলে এখানে নানান ঘটনা ঘটবে। এই বিষয়গুলাই তাদের অন্যতম মিত্রশক্তি আমেরিকা এখন এই কথাগুলো বলছে।
বলছে, ভারত কিন্তু বরাবর এই কথাগুলোই বলছে যে বাংলাদেশে সেনা মোতায়েন করবে, বাংলাদেশে হিন্দুরা নিরাপদ না, এটা নিয়ে ভারতের গণমাধ্যম, ভারতের সেলিব্রিটিরা কথা বলছে। ফাইনালি মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু আবার একই বক্তব্য দিচ্ছে। এখন এই বক্তব্যগুলো এই মুহূর্তে ডক্টর ইউনূস সরকারের প্রতি একটা চাপ তৈরি করা। আর ওই যে প্যাচটা কোথায় লাগছে আমি বললাম না, চীন। প্যাচটা লাগাইছে চীন, কারণ চীনের প্রতি এই মুহূর্তে যে মুভমেন্টটা বাংলাদেশের পলিটিক্সের অথবা পাকিস্তানের সাথে বাংলাদেশের যে সুসম্পর্ক, এটা কিন্তু আমেরিকা পছন্দ করছে না, ভারত তো করতেছেই না। ভারত মুখে না বললেও এখন এই কথাগুলা আমেরিকা বলা শুরু করছে। আর এই প্রত্যেকটা জিনিসের পলিটিক্যাল অ্যাডভান্টেজ আপনি যদি দেখেন, এটা আওয়ামী লীগের পক্ষে যাবে। এখন মার্কিন যুক্তরাষ্ট্র আসলে কারো বন্ধু না, এরা চায় একটা দেশের মধ্যে দুইটা টিম বানাবে, একটা টিমের দিয়ে আরেকটা টিমের সাথে গুতাগুতি লাগাই রাখবে, আর এরা দূর থেকে এসে মাতব্বরগিরি করবে। এটাই হচ্ছে বাস্তবতা। ভালো থাকুন। কয়েকদিনে যে ঘটনাগুলো ঘটেছে তাতে অন্তর্বর্তীকালীন সরকার একদিকে প্রশ্নবিদ্ধ হয়েছে, বিতর্কিত হয়েছে, অন্যদিকে সরকারের জন্য নতুন বিপদের আলামত দেখা যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুটো নৃশংস বর্বরচিত হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। প্রায় একই সময় খাগড়াছড়ির দিঘি নালায় বাঙালি এবং পাহাড়িদের মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে। সেখানে এখন পর্যন্ত 4 জন নিহত হয়েছেন, শতাধিক আহত হয়েছে, পাহাড়িদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং এটা খাগড়াছড়ি থেকে এখন 3টি পার্বত্য জেলায় ছড়িয়ে পড়েছে। 72 ঘন্টার অবরোধ চলছে এখন সেখানে। এবং গতকাল শুক্রবার জুমার নামাজের সময় বাইতুল মোকাররম মসজিদের ভেতরে দুপক্ষের সংঘর্ষ হয়েছে। 5ই আগস্টের পর যে খতিব পালিয়ে গিয়েছিলেন তিনি ফিরে এসেছেন এবং তিনি দলবল নিয়ে ফিরে আসার চেষ্টা করেছিলেন। সেখানে সাধারণ মুসল্লিদের সাথে তাদের সংঘর্ষ হয়েছে। এই প্রত্যেকটি ঘটনা অন্তর্বর্তীকালীন সরকারের জন্য মহাবিপদের আলামত। কেন বলছি সেই আলোচনায় আসবো, তার আগে সাম্প্রতিক সময়ের কয়েকটা ঘটনার দিকে আলোকপাত করা হয়েছে। সর্বশেষ ঘটনাটি শুরু করে আমরা নিশ্চয়ই ইতিমধ্যে জেনে গেছি, শাহজালাল বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি, প্রক্টর এবং শিক্ষকদের শপথ পড়িয়েছে। ভিডিওতে পরিষ্কার দেখা গেছে একটা স্ক্রিপ্টেড শপথ পড়ানো হচ্ছে। মোবাইল দেখে একজন সমন্বয়ক সেটা পড়ছেন এবং তার সাথে সাথে সুর মেলাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের প্রভিসি, প্রক্টর এবং শিক্ষকরা। অথচ পরবর্তীতে যখন গণমাধ্যম কর্মীরা তাদের সাথে যোগাযোগ করেছেন, তারা সেটা স্বীকার করেননি। ঠিক যেমনটা আমরা দেখেছি ছাত্রলীগের সাফাই গাইতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের, ঠিক একইভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের পক্ষে আমরা সাফাই গাইতে দেখছি শাহজালাল বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রভিসি, প্রক্টর এবং শিক্ষকদের, যারা শপথ পড়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, অর্থাৎ ছাত্রদের কাছে যারা শপথ পড়েছেন তাদেরকে। যে মেরুদণ্ডহীন বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আমরা দেখেছি আওয়ামী লীগের শাসনামলে, ঠিক একই প্রতিচ্ছবি আমরা এখন দেখতে পাচ্ছি। পরিষ্কার দেখা যাচ্ছে ভিডিওতে স্ক্রিপ্টেড একটা শপথ তাদেরকে পড়ানো হচ্ছে, কিন্তু পরবর্তী তারা সেটা স্বীকার করছে না এবং তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের পক্ষে সাফাই গাইছে। ঠিক এমনটাই আমরা দেখেছি ছাত্রলীগের সাথে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ক্ষেত্রে। কিছুদিন আগে ডিসি নিয়োগের সময় সচিবালয়ে বসে থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক তালিকা করছিলেন এবং সেই তালিকা অনুযায়ী নাকি ডিসিদের নিয়োগ দেওয়া হয়েছে। যে 56 জনের তালিকা তৈরি করা হয়েছিল তার মধ্যে ছাত্রলীগের পোস্টেড নেতাকর্মী, যারা একটা সময় ছাত্রলীগ করেছেন, ছাত্রলীগের নেতাকর্মী হিসেবে যারা পোস্টেড ছিলেন, তারা পরবর্তীতে সরকারি চাকরিতে এসেছেন, তারাও রয়েছেন সেই তালিকায়। কিন্তু এই তালিকাটা অ্যাপ্রুভ করছে একজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক। এমনকি গণমাধ্যমে তিনি সেটা স্বীকারও করেছেন। সেই মন্ত্রণালয়ের সচিব পর্যন্ত স্বীকার করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেই সমন্বয়ক বিভিন্ন সময় সচিবালয়ে আসেন এবং তার নির্দেশনা অনুযায়ী, তার সাজেশন অনুযায়ী মন্ত্রণালয় কাজ করে। প্রশ্ন তৈরি হতেই পারে, বাংলাদেশে এখন কয়টা সরকার কাজ করছে? পাওয়ার সেন্টার আসলে কয়টা? ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে দুটো বর্বরচিত হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, এর মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 4 জন ছাত্রদল নেতা এবং একজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের নাম এসেছে, যদিও তাকে বহিষ্কার করা হয়েছে পরবর্তীতে। কিন্তু এই ঘটনায় তো আমরা দেখেছি একটা সময় ছাত্রলীগের কোনো নেতারা যদি কোনো অপকর্মে জড়িত হন, তখন ছাত্রলীগের পক্ষ থেকে বলা হয়েছে ব্যক্তির দায়, কোনো একজন নেতা বা কর্মীর দায় সংগঠন নেবে না এবং তারপর তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার জন্য ডক্টর ইউনূস আমেরিকা যাচ্ছেন। মানে এখানে জাতিসংঘের এই যে সাধারণ পরিষদের অধিবেশন, তাতে সারা পৃথিবীর প্রায় সব সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানরা যান। এটা এক ধরনের সেরেমনিয়াল ব্যাপার বলে আমাদের মনে হয়, যে একটা উৎসব, এবং জাতিসংঘ সেই অর্থে এখন আর অত কার্যকর কোনো সংস্থা না, তাই এটাতে যাওয়ার কি গুরুত্ব আছে। এবং শেখ হাসিনার সময় এটাকে রীতিমতো এক প্রমোদ ভ্রমণে পরিণত করা হয়েছিল, 150-200 মানুষ নিয়ে যাওয়া হতো। এবারও অবশ্য ডক্টর ইউনূসের দিক থেকে প্রথম বলা হয়েছিল 7 জন, পরে গতকাল দেখলাম এটা 57 জনে এসে দাঁড়িয়েছে। এটাও মানুষ খুব ভালোভাবে নেবে না, 57 জন সংখ্যাটা খুব বড় আমার কাছে মনে হয় এই সরকারের দিক থেকে। যাই হোক, সেটা মূল আলোচনার বিষয় না। মূল আলোচনার বিষয় এই সেরেমনিয়াল জায়গায় যাওয়াটা চেয়ে খুব গুরুত্ব আছে আমি মনে করি ডক্টর ইউনূসের এবার জাতিসংঘে যাওয়ার। এবং হয়তো আমরা এভাবে স্পেকুলেট করতে পারি লজিক্যালি, তিনি যাতে এই অধিবেশনে যেতে না পারেন তার এক ধরনের চেষ্টাও দেশের ভেতরে হয়েছে। কেন চেষ্টা আছে সেটা আলোচনাটা করলেই বোঝা যেতে পারে। ডক্টর ইউনূস ওখানে যাচ্ছেন এবং উনি একদিন আগে যাচ্ছেন, যেদিন যাওয়ার কথা ছিল তার একদিন আগে যাচ্ছেন, কারণ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে তার দ্বিপক্ষীয় একটা মিটিং হতে যাচ্ছে। পত্রপত্রিকা থেকে জানা যাচ্ছে গত 30 বছরে বাংলাদেশের কোনো সরকার প্রধানের সাথে এই ধরনের কোনো বৈঠকে বসেননি কোনো মার্কিন প্রেসিডেন্ট। মানে এটা একটা খুব বড় গুরুত্বের জায়গা, বড় গুরুত্বের ব্যাপার। এমনকি মার্কিন প্রেসিডেন্টরাও সাধারণত এই ধরনের দ্বিপক্ষীয় বৈঠকে বসেন না, তারা
যেহেতু আমেরিকাতে জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠক হয়, তারপর তিনি জয়েন করেন এবং তিনি পরে একটা নৈশভোজ দেন সবাইকে, সেখানে কুশল বিনিময় হয়। এই কুশল বিনিময়ে অবশ্য এরকম না, অন্য কোথাও কোনো কুশল বিনিময় কেউ যদি সেলফি টেলফি তুলে বা সেলফি তিনি তুলেছেন, বাইডেন তুলেছেন বলে আমাদের সামনে বিরাট ভাব নেওয়ার চেষ্টা করেন, সেগুলো কেউ কেউ করতে পারেন। এত নিচু পর্যায়ে সাধারণত মানুষ নামে না কোনো একটা দেশের সরকার প্রধান। আমরা নিশ্চয়ই বুঝতে পারছি শেখ হাসিনা G20 মিটিং এর সময় বাইডেন সেলফি তুলেছে, সেই সেলফি তুলে তাকে বিরাট সার্টিফিকেট দিয়ে দিয়েছে ক্ষমতায় থাকার জন্য, মনে আছে না? এবং যতই গালিগালাজ করা হোক না কেন, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, বাইডেন ম্যাটার্স। শেখ হাসিনা গালিগালাজ করতেন সকাল বিকাল আমেরিকাকে, বাইডেনকে, কিন্তু কোন রকমে একটা সেলফি পেয়ে সেটা দিয়ে বাংলাদেশে আওয়ামী লীগের লোকজনের যে অ্যাটিটিউড, পরামর্শ আমরা দেখেছি, বাইডেনের সাথে সেলফি তুলতে চাইলে উনি নিজ হাতে ফোন নিয়ে সেটা তুলে দেন। এটা একেবারে ওনার চর্চায়, মানে লুকিয়ে রাখা যায় না। শত শত সেলফি আমরা যে কেউ খুঁজে পেতে পারি। সো সেলফি তুলতে চাওয়া মানুষকে সম্মানটা বাইডেন সবাইকেই দেন। যাই হোক, রীতিমতো একটা দ্বিপক্ষীয় বৈঠক হবে, এটারও সিগনিফিকেন্স আছে, কারণ এই সময় এইটা ঘটছে যখন ডক্টর ইউনূস ক্ষমতা নিয়েছেন খুব অল্প সময়ের মধ্যে, এবং তিনি শিকার হচ্ছেন ভারতীয়দের এক ধরনের অসহযোগিতা। এটা না বললে নয়, যারা মোদির সাথে ডক্টর ইউনূস এইরকমই একটা দ্বিপক্ষীয় বৈঠক করতে চেয়েছিলেন নিজ আগ্রহে, কিন্তু ইন্ডিয়া সেটাকে ডিক্লাইন করেছে। আমরা একটু এই জায়গাটা একটু কথা বলে নিই। ডক্টর ইউনূস রাইটলি বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কে রিঅ্যালাইনমেন্ট নিয়ে কথা বলেছেন, বাংলাদেশের কত ন্যায্য অধিকারের কথা খুব সুন্দর মেরুদণ্ড সহ বলেছেন। শেখ হাসিনার সাথে তুলনা করলে এই ভাষাগুলো দারুণ অধ্যত্ত, কারণ শেখ হাসিনা তো কৃতদাস ছিলেন মোদির। তো সেই জায়গা থেকে একজন স্বাধীন দেশের স্বাধীন প্রধান উপদেষ্টার মতো উনি কথা বলেছেন, কিন্তু এটাই নাকি পছন্দ হয়নি ভারতের। মানে যে কেউ যদি তার পিটিআই এর সাথে সাক্ষাৎকারটা পড়েন, তার কাছে কোনো ক্রমেই মনে হবে না তুমি বাড়াবাড়ি কিছু করেছেন। উনি খুবই সাধারণ আমাদের বাইল্যাটারাল কতগুলো প্রবলেমের কথা তুলে এনেছেন, তিনি শেখ হাসিনার কথা এনেছেন, তিনি সেখানে বসে বসে আলাপ করছেন, বিবৃতি দিচ্ছেন, এইগুলো নিয়ে মন্তব্য করেছেন, উইচ ইজ ভেরি ন্যাচারাল। কেন করবেন না, উনি করারই কথা। যাই হোক, ভালো লাগেনি সেজন্য জনাব মোদি বসছেন না, কিন্তু মোদি না বসে জনাব বাইডেনের এই বসাটা, এই দ্বিপক্ষীয় বৈঠক বসাটা খুব বড় সিগনিফিকেন্স আছে। শুধু সেটা না, ওখানে সারা পৃথিবীর বিভিন্ন দেশের সরকার প্রধানরা যাবেন। ডক্টর ইউনূসের সাথে সরকার প্রধানদের বৈঠক মোটেও নতুন কোনো ঘটনা না। সারা পৃথিবীর বহু দেশের সরকার প্রধানরা তার সাথে বৈঠকে বসার জন্য চেয়েছে, যখন ইভেন তিনি বাংলাদেশের দায়িত্বেও ছিলেন না। কিন্তু এবারকার ব্যাপারটার ক্ষেত্রে যেটা হবে, ডক্টর ইউনূসের নিজেরও একটা গুরুত্বপূর্ণ প্রয়োজন আছে, এবং ডক্টর ইউনূসের প্রয়োজন বা পারপাস যদি সার্ভড হয়, সেটা এই দেশের জনগণের জন্য অসাধারণ ব্যাপার। কারণ তিনি এইখানে একটা বিরল সুযোগ পাবেন, যেখানে সারা পৃথিবীর যে কারোর সাথে উনি সবার সাথে বৈঠক করবেন না, কারোর সাথে 2 মিনিট 5 মিনিট কথা বলতে পারবেন। এই যে একটা কমিউনিকেশন উনি করতে পারবেন, উনি এই দেশে এসেছেন, এসে কি পেয়েছেন, কিভাবে উনি কাজ করছেন, ভবিষ্যতে কি করতে চান, ফলে গ্লোবাল যে সাপোর্ট তার প্রতি সেটা এনশিওর করার একটা মোক্ষম জায়গা কিন্তু এটা। শুধু সেটা না, এখানে আরো বিভিন্ন দেশের জার্নালিস্টরা আসবেন, গুরুত্বপূর্ণ সম্পাদকরা আসবেন, সব মিলে তার এই কমিউনিকেট করার মতো এটা একটা হাবে পরিণত হবে। এই সুযোগ আসলে উনি এখানে না গেলে কোনোভাবেই হতো না। তিনি যে কদিন থাকবেন, আমি মনে করি ওনার এই ট্যুরটা আরো লম্বা হওয়া উচিত ছিল। আরো লম্বা হলে তিনি আরো বেশি সময় ধরে কাজটা করে আসতে পারতেন বলে আমি মনে করি। কিন্তু যতদিনই আছে আমরা বিশ্বাস করি তিনি অত্যন্ত অ্যাক্টিভ একজন মানুষ, তিনি খুব গুরুত্বের সাথে এই কাজগুলো করবেন। এবং আমাদের জন্য সুবিধা হচ্ছে অন্তত একটা দেশ, ভারত, যার কিছু ট্র্যাকশন সারা পৃথিবীতে আছে, যার বেশ কিছু সফট পাওয়ার সারা পৃথিবীতে আছে, তারা বাংলাদেশের বিরুদ্ধে ক্রমাগত মিথ্যা প্রপাগান্ডা চালিয়ে যাচ্ছে, সেটাকে কাউন্টার করার একটা দারুণ সুযোগ ডক্টর ইউনূস পাবেন। আমরা নিশ্চিত থাকতে পারি মোদি যাদের যাদের সাথে কথা বলবেন, সেখানে তারা বাংলাদেশ নিয়ে ডিসইনফরমেশন ছড়াবেন। মানে একটা দেশের প্রধানমন্ত্রী, এত বড় একটা দেশের প্রধানমন্ত্রী, পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশের প্রধানমন্ত্রী, চায়নার চাইতে এখন তাদের জনসংখ্যা বেশি, তিনি ডিসইনফরমেশন ছড়ান নিজের টুইটে ক্রমাগত। বাংলাদেশে শেখ হাসিনার পতন এবং তার দেশে পালিয়ে যাওয়ার, তার দেশে আশ্রয় নেওয়ার পর তিনি ক্রমাগত হিন্দুদেরকে নিয়ে ডিসইনফরমেশন ছড়িয়েছেন। বহুবার বলেছি এটা তার অভ্যন্তরীণ রাজনীতি, কিন্তু এই নোংরা রাজনীতিটাই উনি করেন এবং করেছেন। সুতরাং এটা সুযোগ উনি ছাড়বেন বলে আমরা মনে করি না। সেই জায়গায় ডক্টর ইউনূস প্রেজেন্ট থাকছেন এবং যে কাউকে যে কোনো কিছুর ক্লারিফিকেশন দেওয়া, আমাদের ন্যারেটিভ পৌঁছে দেওয়া খুব চমৎকারভাবে করতে পারবেন। নট অনলি দ্যাট, আমাদের ইকোনমিক ক্রাইসিস আছে, আমাদের আদার প্রবলেমস আছে, আমাদের আরও দেশের নানা রকম সুযোগ সুবিধা এনশিওর করার ব্যাপার আছে, আমাদের জনশক্তি রপ্তানির ইস্যু আছে। তো এরকম প্রত্যেকটা দেশের প্রধানরা, সরকারের প্রধানরা তো ওখানে যাচ্ছেন, প্রত্যেকের সাথে কথা বলতে পারছেন এবং খুব গুরুত্বপূর্ণ, উনি ওনার প্রায়োরিটি সেট করে খুব গুরুত্বপূর্ণ মানুষদের সাথে বসে অল্প সময়ের মধ্যেই তিনি তার প্রয়োজনীয় কথাগুলো বলে ফেলতে পারবেন। সুতরাং আমাদের এই সরকারের কর্মকাণ্ডকে অনেক উঁচুতে নিয়ে যাওয়ার জন্য, জনগণের কল্যাণকে খুব ভালোভাবে নিশ্চিত করার জন্য তিনি একসাথে এত মানুষকে পাওয়ার এই সুযোগ নিশ্চয়ই হেলায় হারাবেন না, এবং সেটা খুব বড় বেনিফিট নিয়ে আসবে আমাদের জন্য, এতে কোনো রকম কোনো সন্দেহের কিছু নাই। বিশেষ করে যারা বাইডেনের সাথে বৈঠকটা, মানে আমি আগেও বলেছি বাংলাদেশে দুজন জুনিয়র মন্ত্রী আসাটা ইটসেলফ ভারতের তার অ্যাটিটিউডকে বাংলাদেশের প্রতি পাল্টে দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে। আর সেখানে এখন বাইডেন তার নিজেরও যে সাধারণ টেন্ডেন্সি, কারণ এখানে তো আসলে অনেক দেশের মানুষজন আসে, সেই দেশের মানুষজন আপনি কাকে রেখে কার সাথে বসবেন ইজ এ প্রবলেম। আমেরিকার প্রেসিডেন্টের জন্য এটা খুব সহজ না সিদ্ধান্ত নেয়, কিন্তু তিনি সেই সিদ্ধান্তটা নিয়েছেন এবং এটা একটা ডেলিবারেট সিদ্ধান্ত। উনি আসলে এই মেসেজটা ডক্টর ইউনূসকে দিতে চাইছেন এবং গ্লোবাল কমিউনিটিকেও দিতে চাইছেন যে বাংলাদেশে যে এক্সিস্টিং সরকারটা আছে সেই সরকারটার পাশে আমেরিকা থাকবে। আমি আমেরিকা পাশে থাকা নিয়ে
তথাকথিত বামদের একটা কথা আছে, আমেরিকা যার বন্ধু তার শত্রুর দরকার হয় না। খুবই বাজে কথা, খুবই বাজে কথা। কোনো দেশ বন্ধু বা শত্রু কার প্রতি হবে, কেমন হবে, বন্ধু হলে কি করে, কোনো দেশ সুপার পাওয়ারদের কথা বলছি, ওই দেশে কি করে আর আমার দেশে কি করে, অনেক ইস্যুজ আছে। গত ইলেকশনের আগে এই আলাপগুলো আমি বহুবার করেছি। আমি মনে করি এই মুহূর্তে ডক্টর ইউনূস সরকারের পাশে আমেরিকা থাকাটা এই সরকারের জন্য একটা শক্ত গ্রাউন্ড তৈরি করবে। এটা আমাদের জন্য ফর দ্য টাইমিং ভালো হবে, আমরা নিশ্চিত থাকতে পারি। বিশেষ করে আমাদের যে ইকোনমিক ক্রাইসিস চলছে সেটা থেকে বেরিয়ে আসার জন্য। আমরা গত কিছু দিনে দেখেছি যে কি পরিমাণ লোন আমাদের দেশে আসছে। মানে কেউ কেউ বলেছেন লোন তো শোধ করতে হবে না, লোন শোধ করতে হবে, কোনো সন্দেহ নাই, এবং আমাদের ক্যাপেবিলিটিও হবে ভবিষ্যতে। কিন্তু এই মুহূর্তে যে ডলারের রিজার্ভে যে একটা চরম ক্ষয় হচ্ছিল, সেটা যে রোধ করা যাচ্ছে এইসব প্রতিশ্রুতির কারণে, এটা আমাদের ইকোনমিকে বাঁচিয়ে দেবে। কিন্তু আমি অর্থনীতি নিয়ে আলাদাভাবে ডিটেইল কথা বলবো। সো ডক্টর ইউনূসের সাথে বাইডেনের বৈঠক একটা গেম চেঞ্জার হবে, এবং আবারও বলছি, দুই জুনিয়র মন্ত্রীর কারণে যদি ভারতের অ্যাটিটিউডের অতটুকু পরিবর্তন হয়, বাইডেনের সাথে বসার পর ভারতের পক্ষে আরও এই সিচুয়েশন টাফ হবে বাংলাদেশের সাথে, অন্তত অ্যাটলিস্ট একটা ওয়ার্কিং রিলেশনশিপ মেনটেইন না করাটা, তাকে এটা করতে হবে। সেটা যদি না করে, সে দেখবে আমেরিকার ফুটপ্রিন্ট এখানে বেড়ে গেছে, চায়না বিভিন্ন দলের সাথে বসছে। সো তার জন্য এটা খুব কঠিন হবে। সো যেই জায়গায় এতগুলো গেইনিং আছে, সেখানে খুব স্বাভাবিকভাবে এই চেষ্টা থাকতে পারে তিনি যেন যেতে না পারেন। গত কয়েকদিনে বাংলাদেশে যেসব অস্থিরতা তৈরি হয়েছে, আমরা লজিকলি স্পেকুলেট করতে পারি যে এগুলো হয়েছে তিনি যাতে ওখানে না যান। বাইতুল মোকাররমে একজন তথাকথিত খতিব গোপালগঞ্জের লোকজন নিয়ে সেখানে তাণ্ডব চালাচ্ছেন। তার চাইতে জরুরি কথা, বিশেষ করে পাহাড়ের সংকটটা নিয়ে আমি বিস্তারিত কথা বলবো সহসাই। সেই সংকটটাও এক ধরনের ভীতিকর পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হচ্ছে, সো দ্যাট আমরা সবাই ইনসিকিউর ফিল করি, এবং আমরা যেন চাই যে সে ডক্টর ইউনূস এই মুহূর্তে দেশ ছেড়ে না যান, এবং ডক্টর ইউনূস নিজেও যাতে কনভিন্সড হন যে এই মুহূর্তে দেশ ছেড়ে চলে যাওয়া দেশের সিকিউরিটির জন্য, সরকারের সিকিউরিটির জন্য খুব প্রবলেম্যাটিক হবে। আমরা এইরকম প্রবলেমগুলোকে এটার সাথে একত্র করে দেখতেও পারি চাইলে, কারণ উনি যদি না যান ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে, সেটা অনেকের জন্য ভালো হবে, আওয়ামী লীগ, ভারত সবার জন্যই ভালো হতো। কিন্তু না, আমরা বিশ্বাস করি যেটুকু সংকট আছে সেটুকু সামাল দেওয়া গেছে, সেটুকু আমাদের প্রশাসন, সরকার সামাল দিতে পারবে। ডক্টর ইউনূস যাবেন, উনি এখনো যাননি, উনি যাবেন, এবং ওনার যে পারপাস, এবং সম্ভব হলে আমি ওনার প্রতি আহ্বান জানাতে চাই, সম্ভব হলে উনি ওনার ওখানে থাকার সময়টা আরও 2-3টা দিন বাড়িয়ে নিন। এই সুযোগ তার জন্য খুব বেশি আর আসবে না। উনি চাইলে যে কারোর সাথে দেখা করতে পারেন, কিন্তু একসাথে সবাইকে পাওয়া, এবং প্রয়োজনে আরও বেশি বিভিন্ন গুরুত্বপূর্ণ মিটিং সেট করা হোক, যেটাতে আমাদের ইকোনমিক ক্রাইসিস মেটানো যায়, আমাদের এই সরকার সম্পর্কে পজিটিভ মেসেজ দেওয়া যায়, এবং এই সরকার যা যা করতে চায় সেটার সমর্থন আদায় করা যায়। এটা আমাদের এই সরকার তো বটে, এবং এই দেশের জন্য মঙ্গল বয়ে নিয়ে আসবে। সুতরাং ডক্টর ইউনূসের জন্য আমরা শুভকামনা জানাচ্ছি। তিনি এই প্রথম বিদেশ সফর, এবং সেটা ভারত না, মানে বাংলাদেশের কোনো সরকার, মানে শেখ হাসিনাকেই তো দেখেছি এত বছর, উনি ভারত যাওয়া ছাড়া হবে না। এবার ভারতের ইলেকশন ছিল, উনি বসেছিলেন, উনি চায় না, বহুদিন চেয়েছে, ওদের তো ইলেকশন আছে, তুমি আমার দেশটা ঘুরে যাওয়ার পরে ওখানে যাবে না। ভারত তার প্রভুর দেশে যাওয়ার আগে উনি আর কোথাও যাবেন না। মানে এইরকম যদি ঘটনা হতো শেখ হাসিনার ক্ষেত্রে, যে জেনারেল অ্যাসেম্বলি আছে, এই 1 মাসের মধ্যে উনি আগে একবার ভারতে গিয়ে হাজিরা দিয়ে তারপর ওখানে যেতেন। যাই হোক, এটা একটা নতুন জিনিস আমরা দেখলাম। বাংলাদেশের এগুলো সবই অগ্রগতি। একটা দেশ তার পলিসি ঠিক করবে তার প্রয়োজন অনুযায়ী, আমরা সেটা করছি। ডক্টর ইউনূসকে এই অন্তত পররাষ্ট্রনীতির ক্ষেত্রেও আমাদের প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।